তখন আমি ইচ্ছে করে ঘুমের ভান ধরে রইলাম। এদিকে রাসেলের দুষ্টুমি বেড়েই চলছে। সে আমার অনেক চেষ্টা করছে, কিন্তু বয়স কম, আগে কখনো এসব করেনি, তাই খুলতে পারছে না। কিছুক্ষণ পর আমিও আর নিজেকে সামলাতে পারছি না। কি করব? তার চোখে চোখ রেখে সব কিছু করে যাব, নাকি ঘুমের ভান করেই সব শেষ করে দিব? কিছুক্ষণের মধ্যেই আমার হয়ে গেল, এবার আর রাসেলকে ধাক্কা মারা ছাড়া কোনো উপায় নেই। রাসেল তো নতুন কিছু বুঝে না, তাই ওর কানে কানে ফিস ফিস করে বললাম, 2 মিনিট বিশ্রাম নাও আর আমাকে ধরো, আমার হয়ে গেছে। এরপর রাসেল আমাকে যা করল সেটি শুনলে আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের দাঁড়িয়ে যাবে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমার নাম হেনা, বয়স 21 বছর। বাবা মায়ের প্রথম সন্তান। আমরা 3 বোন, 1 ভাই, আর আমিই সবার বড়। আমার পরে ছোট ভাই, তারপরে বাকি 2 বোন। আমার বাবা একজন সফল ব্যবসায়ী, তাই আমরা সচ্ছল পরিবারের সন্তান চাওয়ার আগেই সব পেয়েছি। 3 বছর হলো বিয়ে হয়েছে, কিন্তু একটা বাচ্চা হয়নি, এটাই শুধু অভাব। আমার স্বামী, শ্বশুর, শাশুড়ি সবাই খুব ভালো। তবে দুঃখের কথা হলো বিয়ের 3 মাস পরই ছুটি শেষ হয়ে যাওয়ায় স্বামী আবার সিঙ্গাপুরে চলে যায়। আর তারপরই শুরু হয় আমার এক নতুন জীবন। সব সময় মন খারাপ করে থাকতাম, কিছুতেই যেন সময় কাটত না। স্বামী দিনে রাতে মিলে 2-1 বারের বেশি ফোন দিত না। সারাক্ষণ অস্থিরতা আর হতাশায় থাকতাম। হঠাৎ একদিন মোবাইলে ইউটিউবে ভিডিও দেখতে দেখতে জোনাকি ব্লগ চ্যানেলটি পাই। জোনাকি ব্লগ চ্যানেলে অনেক মজার মজার গল্প। মায়ের সাথে ছেলে, ছেলের সাথে মা, মামির সাথে ভাগ্নে, ভাগ্নের সাথে মামি, এরকম অনেক মজার মজার গল্প। প্রথম 2টা গল্প শুনে নিজেকে অভদ্র লাগলেও পরে খুব মজা পাইলাম। তারপর ধীরে ধীরে জোনাকি ব্লগ চ্যানেলের নিয়মিত দর্শক হয়ে গেল। সারাদিন শ্বশুর শাশুড়ির সেবায়ত্ন, ঘর সংসার সামলানো, নিয়ম করে স্বামীর সাথে মোবাইলে কথা বলা, আর রাতে শুয়ে শুয়ে জোনাকি ব্লগ চ্যানেলের গল্প দেখা আর নিজে নিজেকে শান্ত করা আমার প্রতিদিনের কাজ। গল্প শুনতে শুনতে মনটাও ভিতরে ভিতরে চুট্টি হয়ে গেল। রাতে মাঝে মাঝে মনে হতো রাস্তা থেকে কোনো ছেলেকে ঘরে ডেকে এনে আমার ইচ্ছাটা পূরণ করে নেই। এভাবে গল্প শুনে সময় কাটানোর কিছুদিন পর হঠাৎ একদিন আমার জীবনে এলো এক সুপুরুষ। হাসি আর ঠাট্টার ছলে নিজের অজান্তেই জড়িয়ে পড়ি প্রেমে। বিশ্বাস করেন আর না করেন, এখন আমার কাছে সারা পৃথিবী একদিকে আর অন্যদিকে আমার প্রেম। বৈধ বলেন আর অবৈধ বলেন, আমি আমার প্রেমিককে ছাড়া বাঁচব না। আমার মতো রক্ষণশীল পরিবারের সহজ সরল একটা মেয়ে কিভাবে এমন সম্পর্কে জড়িয়ে গেলাম, সেই গল্পটাই আজ তোমাদের সাথে মন খুলে বলবো। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। কিন্তু কোথা থেকে শুরু করব ভেবে পাচ্ছি না। আরেকটা কথা বলে নেই, আমার কিন্তু গল্প বলার অভ্যাস নেই। জোনাকি ব্লগ চ্যানেল থেকে যতটুকু শিখেছি সেই অভিজ্ঞতা থেকেই বলছি। সব সময় অন্যের গল্প শুনি, তাই ভাবলাম আজ নিজের একটা গল্প সবার সাথে শেয়ার করি। গল্পের নায়ক বলেন আর খলনায়ক বলেন, তার নাম রাসেল। রাসেল আমার স্বামীর আপন বড় বোনের একমাত্র ছেলে। মানে সম্পর্কে সে আমার ভাগ্নে হয়। রাসেল খুব শান্ত স্বভাবের ছেলে। বিয়ের সময় রাসেলকে একবার দেখেছিলাম, কিন্তু ভালোমতো কথাও হয়নি তখন। রাসেল তখন এসএসসি পরীক্ষার্থী। পড়াশোনার চাপে মামার বিয়েতে ঠিকমতো বেড়াতে পারেনি। রাসেলদের বাড়ি গ্রামের দিকে। তাই এসএসসি পরীক্ষায় পাশ করার পর রাসেল আমাদের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়ি, থেকেই পড়াশোনা করত। আমাদের বাড়ি থেকে রাসেল যেই কলেজটায় ভর্তি হয়েছে তার দূরত্ব ছিল মাত্র 10 মিনিটের। রাসেল প্রতিদিন সাইকেলে চড়ে কলেজে যেত। আমার শ্বশুর বাড়িতে ঘর ছিল মাত্র একটি। তবে রাসেলের পড়ালেখার কথা চিন্তা করে বড় ঘরটার পাশে ছোট একটা পড়ার ঘর তৈরি করে দেয়া হয়েছিল। ঘরটায় চেয়ার, টেবিল সহ একটা খাটিয়াও ছিল। তবে রাতে রাসেল বড় ঘরটার একটা রুমে থাকত। আমাদের বড় ঘরটায় 3টা রুম। একটা রুমে আমি আর আরেকটা রুমে আমার শ্বশুর শাশুড়ি থাকত। মাঝখানের রুমটা অবশ্য ফাঁকা ছিল। তবে রাসেল আসার পর মাঝখানের রুমটায় একটা খাট বসানো হয় এবং রাসেল মাঝখানের রুমটাই থাকে। রাতে পড়া শেষ করে এসে মাঝখানের রুমটায় ঘুমায়। রাসেল খুব মেধাবী, এসএসসিতে সে A+ পেয়েছে। রাসেল কথাবার্তা খুব কম বলে। প্রয়োজন ছাড়া কারো সাথে কথা বলে না, এমনকি তার নানা নানির সাথেও না। আর আমার দিকে তো ঠিকমতো তাকাই না। আমার শ্বশুর শাশুড়ি বয়স্ক মানুষ, সারাক্ষণ ঘরেই থাকেন। শ্বশুর চশমা ছাড়া ঠিকমতো চোখে দেখে না, আর শাশুড়ি হাতির মতো মোটা শরীর নিয়ে নড়তেই পারে না। সারাক্ষণ বিছানায় শুয়ে শুয়ে পান চিবায়। শ্বশুর দিনের বেলায় এদিকে ওদিক গেলেও শাশুড়িকে আজ পর্যন্ত ঘরের বাহিরে যেতে দেখি নাই।
সে যাই হোক, রাসেল আমাদের বাড়িতে এসেছে 20 দিন হল। এখন অবধি আমার সাথে ঠিকমতো কথাই বলেনি। আমাকে খুব লজ্জা পায়। আমি আর রাসেল একসাথেই খাওয়া দাওয়া করি। শ্বশুর শাশুড়ির খাবার তাদের বিছানার উপর দিয়ে আসি আর আমি রাসেল একসাথে খাই। রাসেল বাড়িতে আসার পর আমার জোনাকি ব্লগ চ্যানেলের গল্প দেখা আর হচ্ছে না। কারণ পড়া শেষ করে এসে কখন ডাক দিয়ে বলবে মামি দরজা খোলো। তাই সারাক্ষণ তার অপেক্ষায় থাকতাম। সে খুব পড়াশোনা করত আর রাত 10টার আগে খেতে আসত না। মাঝে মধ্যে তো 11টা-12টা পর্যন্ত পড়ত। আমি প্রায়ই ঘুমিয়ে যেতাম। রাসেল তখন সামনের দরজায় ডাক দিয়ে না পেয়ে ঘরের বাম সাইটের দরজায় এসে ডাকত। অর্থাৎ আমি যেই রুমটায় ঘুমাতাম ঠিক ওই রুমটার বাহিরের দরজার দিকে এসে ডাকত। তখন আমি লাফিয়ে উঠে গিয়ে দরজা খুলতাম। একদিন রাসেল অনেক রাত পর্যন্ত পড়ল। তা প্রায় রাত 12টা কি 12:30 হবে, তখন আমি ঘুমে বিভোর। রাসেল এসে প্রায় 10-15 মিনিট ডাকাডাকি করেও আমাকে জাগাতে পারছিল না। উপায় না পেয়ে সে রান্নাঘর থেকে মাছ ধরার ছিপ দিয়ে জানালার ফাঁক দিয়ে আমাকে গুতা মারল। আমি লাফিয়ে উঠলাম। তারপর গিয়ে দরজা খুলে দিলাম। আমি ভাত খাওয়ার জন্য বাসন পরিষ্কার করতে চাইলে রাসেল বলল, মামি, আমি ভাত খাবো না, তুমি শুয়ে পড়ো। আমি বললাম, কেন? ভাত খাবে না কেন? ভাত না খেয়ে কেউ রাতে ঘুমায়? রাসেল বলল, না, তোমার চোখে অনেক ঘুম। এমনিতেই তোমাকে রোজ রাত জাগিয়ে কষ্ট দেই, আজ অনেক রাত হয়েছে, এবার তুমি শুয়ে পড়ো, আমি সকালে উঠে খাবো। আমি বললাম, আমার কোনো সমস্যা নেই, তোমার যতক্ষণ মন চায় পড়ে এসো, মাঝে মধ্যে চোখটা একটু লেগে যায় আর কি। তখন রাসেল বলল, আমার জন্য তুমি শুধু শুধু জেগে থাকবে কেন? কাল থেকে আমি পড়ার ঘরটাই ঘুমাবো, আর নানানানিকে যখন খাবার দাও তখন আমাকেও ডাক দিও, ওই সময় আমিও খেয়ে নেব। আমি বললাম, সন্ধ্যা রাতে খেয়ে নিলে রাত জেগে পড়তে পড়তে ক্ষুধা লাগবে তখন কি খাবে? আর তাছাড়া এত বড় ঘর থাকতে তুমি ওই ঘরে ঘুমাবে কেন? আমি কি কখনো বলেছি তোমার জন্য আমার সমস্যা হচ্ছে? তুমি কি বাহিরের কেউ? তুমি তো আমাদের নিজেদের মানুষ। তোমার জন্য এইটুকু করতে পারবো না? রাসেল বলল, ঠিক আছে মামি, অনেক রাত হয়েছে, এবার ঘুমাও, এই ব্যাপারে সকালে তোমার সাথে আলাপ করব। এটা বলেই রাসেল সোজা তার বিছায় গিয়ে শুয়ে পড়ল। আর আমিও আমার রুমে চলে আসলাম। তবে আর যাই হোক, আজ প্রথম রাসেল আমার সাথে এত কথা বলেছে, কিন্তু একবারও আমার চোখের দিকে তাকায়নি। এখন সকাল 8টা। রাসেল এখনো ঘুম থেকে ওঠেনি। কাল অনেক রাতে ঘুমিয়েছে, তাই একটু বেশি ঘুমাচ্ছে। এমনিতে প্রতিদিন সকাল 6টার সময় ঘুম থেকে উঠে উঠোনে হাঁটাহাঁটি করে। রাসেলকে কখনো সকালে পড়তে দেখিনি। রাসেলকে ডাক দিতে হবে, কারণ 10টায় ক্লাস আছে। তাই রাসেলকে ডাক দিলাম। রাসেল, রাসেল ওঠো, 8টা বাজে, কলেজে যাবে না? রাসেল বলল, কয়টা বাজে? 8টা। 8টা বাজে বলতেই লাফিয়ে উঠল। তারপর গোসল করতে গেল। মিনিট 10কের মধ্যে গোসল শেষ করে নাস্তা খেয়ে সোজা কলেজে চলে গেল। এরপর ঠিক 2টার সময় কলেজের ক্লাস শেষ করে বাসায় ফিরল। মাঝে মধ্যে অবশ্য 12টা-1টার দিকেও চলে আসে। পড়ার ঘরে বই খাতা রেখে গোসলখানায় হাত মুখ ধৌত করতে গেল। এদিকে আমি খাবার নিয়ে বসে আছি। রাসেল ঘরে আসলো। তারপর আমার দুজনে একসাথে দুপুরের খাবার খেলাম। খাবার খাওয়ার সময় কোনো কথা হলো না। শুধু জিজ্ঞেস করেছিলাম কলেজে ঠিকমতো ক্লাস হয় কিনা। বাচ্চা ছেলের মতো মাথা নেড়ে শুধু বলেছিল হ্যাঁ, শুধু এইটুকুই। খাবার খেয়ে রাসেল তার পড়ার ঘরে গিয়ে শুয়ে রইল। রাসেল অবশ্য দিনের বেলা ওই ঘরটায় ঘুমায়। সন্ধ্যা হয়ে গেল। রাসেল ঘুম থেকে উঠছে না। আমি পড়ার ঘরটায় গিয়ে রাসেলকে ডাক দিলাম। আমার ডাক শুনে ঘুম থেকে উঠে বিছানায় বসল। আমার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? ডাকছ কেন মামি? আমি বললাম, না, কিছু না। সন্ধ্যা হয়ে গেল, তুমি এখনো ঘুমাচ্ছ, পড়তে বসবে না? রাসেল বলল, সন্ধ্যা হয়ে গেছে নাকি? দেখি কয়টা বাজে। রাসেল পড়ার টেবিলে রাখা তার হাত ঘড়িটায় টাইম দেখে গোসলখানায় হাত মুখ ধৌত করার জন্য চলে গেল। আমি তার পড়ার ঘরটাই বসে রইলাম। হাত মুখ ধৌত করে রাসেল পড়ার ঘরে আসলো। আমার দিকে তাকিয়ে বলল, তুমি এখনো এখানে কি করো? রান্নার কাজ শেষ? আমি বললাম, সেই কখন শেষ করেছি। কেন, ক্ষুধা লাগছে নাকি? রাসেল বলল, আরে না, কি যে বলো, এই সন্ধ্যার সময় ক্ষুধা লাগে নাকি? তবে চা হলে ভালো হতো। আমি বললাম, চা পাতা মনে হয় ঘরে নেই।
কাল থেকে তোমাকে চা করে দেব, ঠিক আছে? রাসেল বলল, ঠিক আছে। এখন যাও, আমি পড়তে বসব। আমি বললাম, আচ্ছা বাবা, তুমি মনোযোগ দিয়ে পড়ো। আমি গেলাম। আমি আমাদের বড় ঘরটায় চলে আসলাম। ঘণ্টা দুয়েক পরে শ্বশুর শাশুড়িকে রাতের খাবার দিলাম। শ্বশুর শাশুড়ি খাচ্ছে, আমি পাশেই বসে আছি। হঠাৎ শ্বশুর বলল, বৌমা, রাসেল ঠিকমতো পড়ালেখা করে তো? তুমি একটু খেয়াল রেখো। আমি বললাম, বাবা, আপনি কোনো চিন্তা করবেন না, রাসেল খুব ভালো ছেলে, তাকে পড়ার জন্য বলতে হয় না। সে নিজেই নিজের পড়া শেষ করে নেয়। শ্বশুর বলল, তা জানি, কিন্তু তারপরেও আমাদের দায়িত্ব আছে না? আমি বললাম, রাসেলকে নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না, আমি সারাক্ষণই তার সাথে সাথে আছি। আর বাবা, কাল সকালে রাসেলের জন্য দোকান থেকে চা পাতা নিয়ে আসবেন। রাসেল আজ সন্ধ্যার সময় চা চেয়েছিল, আমি বলছি কাল থেকে দেব। শাশুড়ি বলল, রাসেলদের বাড়িতে সবাই চা খাওয়ার অভ্যাস। আমিও একবার তোমাকে বলবো বলবো বলেও ভুলে গেছি। তোমার শ্বশুরের আনার দরকার নেই। বাজার সদাই যা লাগে এখন থেকে রাসেলকে দিয়েই নিয়ে আসবে। রাসেলকে সকালে আমি বলে দেব। আর বৌমা, সকালে নাস্তা করার সময় আমাকে মনে করিয়ে দিও, আমি রাসেলের সাথে কথা বলবো। আমি বললাম, ঠিক আছে মা। আমি তাদের খাওয়া শেষ হওয়া পর্যন্ত বসে রইলাম। খাওয়া শেষে বাসনপত্র গুছিয়ে আমার রুমে গিয়ে মোবাইলে বাড়িতে মায়ের সাথে কথা বললাম। কথা বলতে বলতে রাত প্রায় 10টা বেজে গেল। এবার দেখি রাসেল কি করছে। আমি দরজা খুলে রাসেলের পড়ার ঘরের কাছে গেলাম। ঘরের কাছে যেতেই রাসেলের পড়ার শব্দ পাইলাম। পড়ার শব্দ পেয়ে আমি আর ঘরে ঢুকলাম না, কারণ রাসেল রাগ করতে পারে। তাই বড় ঘরে চলে আসলাম। রাত প্রায় 11টার উপরে, কিন্তু রাসেল এখনো ঘরে আসছে না। আমি একা একা জেগে আছি। পড়ার ঘরে যে যাব সেটারও সাহস পাচ্ছি না, কারণ আমি রাতের বেলা অন্ধকারে ভয় পাই। তাই বাহিরে না গিয়ে সামনের জানালা খুলে বসে রইলাম। অপেক্ষার পর অপেক্ষা, কিন্তু রাসেল ঘরে আসছে না। পড়ার ঘরে না হয় ঘুমাবে, কিন্তু খেতে আসবে তো? আমার কিচ্ছু ভাল লাগছে না। কি করব ভেবে পাচ্ছি না। শ্বশুরকে ডাকবো নাকি ডাকবো না তাও বুঝতে পারছি না। এভাবে অপেক্ষা করতে করতে রাত প্রায় 12:30 বেজে গেল। এরপর আমি অপেক্ষা করতে করতে কখন যেন ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে শাশুড়িকে আমি জিজ্ঞেস করলাম, মা, রাসেল ঘরে আসে নাই? শাশুড়ি বলল, না। কেন, কি হয়েছে বৌমা? আমি বললাম, না কিছু না মা, রাসেল কাল রাতে বড় ঘরে আসে নাই, পড়ার ঘরেই ঘুমাইছে। আমি অনেক রাত পর্যন্ত অপেক্ষা করে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। শাশুড়ি বলল, কি বলো বৌমা? রাসেল পড়ার ঘরে ঘুমাবে কেন? এই ঘরে কি তার সমস্যা হয়? আমি বললাম, কি জানি মা, আমি তো সারাক্ষণই তার খেয়াল রাখি। আমার মনে হয় রাসেল আমাকে লজ্জা পায়। আচ্ছা মা, আমাকে লজ্জা পাওয়ার কি আছে? আমি তো ওর মার মতোই, তাই না? শাশুড়ি আমাকে বলল, রাসেলকে ডাকো। সে তোমাকে লজ্জা পাবে কেন? তুমি তো তাকে অনেক খাতির যত্ন করছো, সেটা তো আমি নিজেই দেখছি। তাহলে সে এমন করবে কেন? এটা তো ঠিক না। সে এখানে লেখাপড়া করবে, যখন যা লাগবে তোমাকে বলবে, তুমি না দিলে আমাদের বলবে। আর তুমি তো আমার লক্ষ্মী বৌমা, কত সুন্দর করে সংসারের সব দায়িত্ব নিজের কাঁধে নিয়েছ। কই রাসেল, কই? ডাকো তাকে। আমি বললাম, ঠিক আছে মা, আপনি চিন্তা করবেন না, কয়দিন গেলে এমনিতেই লজ্জা চলে যাবে। দেখি রাসেল কি করছে। এখনো ঘুম থেকে কেন উঠছে না? 8টার উপরে বাজে, কলেজের সময় হয়ে যাচ্ছে না? আমি শাশুড়ির সাথে কথা বলে রাসেলের পড়ার ঘরে গেলাম। এখনো দরজা বন্ধ, তার মানে রাসেলের ঘুম ভাঙ্গেনি। আমি দরজায় টোকা মেরে রাসেল রাসেল বলে ডাকতে লাগলাম। রাসেলের কোনো সাড়া শব্দ নেই। অনেকক্ষণ ধরে ডাকছি, কিন্তু তার কোনো হুঁশই নেই। ঘরটায় আবার কোন জানালাও নেই যে তাকে জানালার পাশে গিয়ে ডাকি। পুরো ঘরটায় একটাই দরজা। যাই হোক, এবার জোরে জোরে দরজায় থাপ্পড় মারতে থাকলাম। প্রায় 15-20 মিনিট ডাকাডাকির পর রাসেল দরজা খুলল। দরজা খুলেই আবার বিছানায় গিয়ে শুয়ে পড়ল। আমি বুঝতে পারলাম না ঘুমে কাতরাচ্ছে নাকি অসুস্থ হয়ে পড়ল। আমি ঘরে ঢুকে তার মাথায় হাত দিলাম। হাত দিতেই দেখি শরীরে প্রচণ্ড জ্বর, শরীরটা যেন পুড়ে যাচ্ছে। আমি ভয় পেয়ে গেলাম। দৌড়ে বড় ঘরে এসে শাশুড়িকে বললাম। শাশুড়ি তো আবার সুন্দরবনের হাতি, চলাফেরা করতে পারে না। তাই আমাকে বলল, বৌমা, রাসেলের শরীরটা ভিজা কাপড় দিয়ে মুছে দাও আর কপালে জলপট্টি দাও।
আমি শাশুড়ির কথামতো বালতিতে পানি নিয়ে রাসেলের শরীর থেকে কাঁথা সরিয়ে তার টি-শার্ট খুলে সারা শরীর ভিজা কাপড় দিয়ে মুছে দিলাম। তারপর কপালে জলপট্টি দিলাম। প্রায় ঘণ্টাখানি তার পাশে বসে রইলাম। এরপর আস্তে আস্তে রাসেল চোখ খুলতে লাগল। আমি তাকে ধরে উঠে বসালাম। বসানোর পর রাসেল আমাকে বলল, মামি রাতে যখন জ্বর অনুভব করি তখন সাথে সাথে গিয়ে তোমাকে ডাক দিয়েছিলাম, কিন্তু তুমি গিয়েছিলে তাই তোমাকে আর বেশি ডাকাডাকি করিনি। আমি বললাম, এটা কোনো কথা হলো রাসেল? তুমি অসুস্থ, একা একা এই ঘরে কেন ঘুমালে? আমার জানালায় জোরে থাপ্পড় মারতে, নয়তো বাম দিকের দরজাটায় জোরে একটা লাথিই মারতে। এভাবে একা একা কষ্ট করার কোনো মানে হয়? এভাবে 10 মিনিট কথা বলার পর রাসেল উঠে দাঁড়াল। তারপর খাট থেকে নেমে সোজা গোসলখানায় গেল। গোসলাখানা থেকে হাতমুখ ধৌত করে বড় ঘরে গেল। রাসেলকে বড় ঘরে যেতে দেখে আমিও বড় ঘরে চলে গেলাম। বড় ঘরে এসে তাকে নাস্তা দিলাম। নাস্তা করতে করতে তার শরীরের জ্বর কিছুটা কমে গেল। কলেজে যাওয়ার মতো সময় আর শরীরের কন্ডিশন কোনটাই ছিল না। তাই রাসেল আজ কলেজে গেল না, বাড়িতেই হাঁটাহাঁটি করছে। আমি রান্না করছি, হঠাৎ দেখি রাসেল আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমি বললাম, কি ব্যাপার, রান্না শিখবে নাকি? রাসেল বলল, না, ভাবছি তুমি সারাদিন একা একা কত কাজ করো, সবার খেয়াল রাখো, সত্যিই তুমি অনেক ভালো। কেন যে তোমার সাথে এতদিন কথা বলিনি? আমি আসলে তোমাকে লজ্জা পেতাম, তাই তোমার সামনে কম আসতাম, কম কথা বলতাম। তাছাড়া আমি মেয়েদের কাছ থেকে একটু দূরেই থাকি। আমি বললাম, কেন? মেয়েদের কাছ থেকে দূরে কেন? মেয়েরা কি বাঘনা ভাল্লুক? রাসেল বলল, আরে না, তুমিও দেখছি কলেজের মেয়েদের মতো কথা বলো। আমি বললাম, কলেজে আবার মেয়ে বন্ধু নাই তো? রাসেল বলল, আরে না, আমাদের ক্লাসের একটা মেয়ে আছে, অযথাই গায়ে পড়ে কথা বলে। আমি বললাম, তাই নাকি? তা মেয়েটার নাম কি? রাসেল বলল, বিশ্বাস করো আমি ওর নামও জানি না, আর জানার ইচ্ছাও নাই। তাকে দেখলেই আমার প্রচণ্ড রাগ হয়। গায়ে পড়ে কথা বলা মেয়েদের আমি একদম পছন্দ করি না। আমি বললাম, তাহলে তো তুমি আমাকেও পছন্দ করো না, কারণ আমিও তো তোমার গায়ে পড়ে কথা বলি। রাসেল বলল, তুমি কি বাহিরের মানুষ নাকি? তুমি তো আমার সাথে যখন খুশি কথা বলতে পারো। বলতে গেলে তোমার সাথে কথা না বলে আমি অপরাধ করেছি। তোমার জায়গায় অন্য কেউ হলে এতটা খেয়াল রাখত না। তুমি সত্যিই খুব ভালো। আমি বললাম, হয়েছে, আর হাওয়া দিতে হবে না। এবার যাও, আমার মোবাইলটা দিয়ে তোমার মাকে একটা ফোন দাও, তোমার অসুখের খবর জেনে গেছে। রাসেল বলল, মাকে আবার জানালে কেন? আমি বলিনি, তোমার নানি বলেছে। নানি? এই নানিকে নিয়ে আর পারলাম না, সব কিছুতেই বাড়াবাড়ি করে। রাসেল আমার রুমে চলে গেল। আমি রান্না শেষ করে গোসলখানায় গেলাম। গোসল শেষ করে শ্বশুর শাশুড়িকে দুপুরের খাবার দিয়ে আমি আর রাসেল একসাথে খাবার খাইলাম। দুপুরের খাবার শেষ করে রাসেল পড়ার ঘরে চলে গেল। আমি বাসনপত্র গুছিয়ে দেখি সে বড় ঘরে নেই। আমি রাসেলের পড়ার ঘরে গিয়ে রাসেলকে ডাক দিয়ে বললাম, এই ঘরে ঘুমানোর দরকার নেই, বড় ঘরে আসো, আবার শরীর খারাপ করলে উঠে দাঁড়াতে পারবে না। রাসেল তখন আমার কথা আর অমান্য করল না। আমার পেছন পেছন বড় ঘরে এসে মাঝখানের রুমটার খাটে বসে রইল। আমি তাকে বললাম, রাসেল, মাঝের রুমে ঘুমাতে অসুবিধা হলে তুমি আমার রুমে গিয়ে ঘুমাও। আমি দুপুরে বেশি ঘুমাই না, তুমি যাও আমার রুমে গিয়ে ঘুমাও। আসলে মাঝের রুমটা একটু খোলা মেলাতো, তাই রাসেল এখানে ঘুমাতে স্বাচ্ছন্দ্যবোধ করে না। তারপর রাসেল আমার কথামতো আমার রুমটায় গিয়ে শুয়ে পড়ল। এদিকে শাশুড়ি ডাকছে, পান খাবে, চুনের কৌটা খুঁজে পাচ্ছে না। চুনের কৌটা দিতেই শাশুড়ি জিজ্ঞেস করল, রাসেল কোথায়? আমি বললাম, মা, রাসেল আমার রুমে ঘুমাচ্ছে, পড়ার ঘরে গিয়ে শুইছিল, আমিই নিয়ে এসেছি। বলা তো যায় না, আবার কখন শরীরটা খারাপ করে বসে, আর মাঝের রুমটায় রাসেল ঘুমাতে পছন্দ করে না, এজন্য আমিই বলেছি আমার রুমে গিয়ে ঘুমাতে। শাশুড়ি বলল, ভালোই করেছ, মাঝের রুমটা আসলে থাকার উপযুক্ত না। দেখো, রাসেলকে বলো এখন থেকে তোমার সাথেই ঘুমাতে, রাতে পড়া শেষ করে তোমার সাথেই ঘুমাবে। তুমি তো আর তাকে কম আদর যত্ন করছো না, তোমার কথা না শুনে পারবে না। আমি বললাম, মনে হয় না আমার সাথে ঘুমাবে, তবে আজ আমার সাথে অনেক কথা বলেছে। এতদিন তো লজ্জায় কথাই বলেনি, আজ মামির সাথে খুব কথা বলেছে। শাশুড়ি বলল, বলেছিলাম না, কয়েকদিন গেলে ঠিক হয়ে যাবে। আর তুমি যেই খাতির যত্ন করছো ওর মা চেয়ে কম না।
আমি বললাম, কি বলেন মা, রাসেল তো আমাদের ছেলের মতোই। তাছাড়া রাসেলের মামা রাসেলকে অনেক ভালোবাসে। প্রতিদিনই ফোনে রাসেলের খোঁজ খবর নেয়। রাসেলকে কি আমি যত্ন না করে পারি? শাশুড়ি বলল, না রে মা, তোর মতো বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। এই বলে শাশুড়ি প্রায় কেঁদে দিল। আমি চলে আসলাম আমার রুমে। এসে দেখি রাসেল ঘুমায়নি, মোবাইলে গেমস খেলতাছে। আমি বললাম, গেমস খেলার দরকার নেই, রাতে জ্বরের জন্য ভালোমতো ঘুমাতে পারোনি, এখন একটু ঘুমাও। রাসেল বলল, তুমি কি করবে? তুমি ঘুমাবে না? আমি বললাম, না আমি ঘুমাবো না। আর ঘুমালেও সমস্যা নেই, খাট তো আর ছোট না, তোমার পেছনে শুয়ে পড়ব। রাসেল বলল, কি বলো? আমি কারো সাথে ঘুমাই না, আমি একা একা ঘুমাতেই পছন্দ করি। তাছাড়া আমার ঘুমের স্টাইল ভালো না, ঘুমের মধ্যে হাত পা কখন কোথায় যায় নিজেও জানি না। আমি হেসে বললাম, হাত পা আর কোথায় যাবে? এই রুম ছেড়ে তো আর যাবে না। রাসেল বলল, তুমি তো দারুণ কথা জানো। হাসতে হাসতে, তুমি খুব মজার মানুষ, তোমার মনটা অনেক ভালো। আমি বললাম, এত ভালো ভালো বলা লাগবে না, এবার ঘুমানোর চেষ্টা করো। তোমার অমত থাকলে আমি মাঝের রুমে গিয়ে ঘুমাই। রাসেল বলল, না না, সমস্যা নেই, আমার চোখে এত ঘুম নেই এখন। তুমি সারাক্ষণ কাজকর্ম করো, তোমার এখন একটু বিশ্রাম দরকার। তুমি ঘুমাও, আমি সাইলেন্স মুডে তোমার মোবাইলটায় একটু গেমস খেলি। আমি বললাম, আচ্ছা তুমি গেমস খেলো, আমি ঘণ্টাখানি ঘুমাই। এই বলে আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি রাসেল নেই। ঘরের বাহিরে গিয়ে দেখি উঠানে হাঁটতাছে। সন্ধ্যাও ঘনিয়ে আসছে। এর মধ্যে আমি রান্না ঘরে গিয়ে রাসেলের জন্য নুডলস বানালাম। রাসেল নুডলস দেখে খুব খুশি। তারপর নুডলস খেয়ে পড়ার ঘরে গিয়ে পড়তে বসল। ঘণ্টাখানি পড়ার পর আমি গিয়ে তাকে নিয়ে আসলাম। বললাম, আজ আর এত পড়ার দরকার নেই, শরীর ভাল হলে কাল থেকে আবার পড়া শুরু করবা। রাসেল আমার সাথে বড় ঘরে চলে আসলো। রাতের খাবার খেয়ে উঠার আগেই শাশুড়ি রাসেলকে ডাকল। রাসেল, রাসেল, আসছি নানি। কি হয়েছে, ডাকছ কেন? রাসেলের নানি বলল, ওই ছোট ঘরটা বানাইছি তোর পড়ার জন্য, থাকার জন্য না। মাঝের রুমটায় ঘুমাতে না পারলে তোর মামির সাথে ঘুমা। তোর মামি কি তোকে কম আদর করে? মুরব্বিদের কথা শুনতে হয়, শুধু লেখাপড়া করলে হয় না, আদব কায়দাও শিখতে হয়। রাসেল বলল, ঠিক আছে, তুমি ঘুমাও, আমি মামির সাথেই ঘুমাবো। শাশুড়ির সাথে কথা বলে রাসেল যখন মাঝের রুমের খাটে বসল, ঠিক তখনই হঠাৎ তার শরীরটা আবার আগুনের মতো গরম হতে লাগল। শরীরটা যেন পুড়ে যাচ্ছে। রাসেল মামি মামি বলে ডাকতে লাগল। আমি আমার রুমে ছিলাম। দৌড়ে গেলাম রাসেলের কাছে। আমি বললাম, কি হয়েছে রাসেল? রাসেল বলল, মামি দেখো, আমার শরীরটা আবার গরম হয়ে যাচ্ছে, শরীরটা যেন কাঁপছে। আমি বললাম, ঠিক আছে বাবা, তুমি বসো, আমি তোমার শরীরটা ভিজা কাপড়ে মুছে দিচ্ছি। আমি শাশুড়িকে বললাম, মা, রাসেলের আবার খুব জ্বর এসেছে, শরীরে আগুন ধরার অবস্থা, কি করব? শরীরটা মুছে দাও, আর দেখো তোমার শ্বশুরের ওষুধের কৌটায় প্যারাসিটামল ট্যাবলেট আছে, একটা খাইয়ে দিয়ে তোমার সাথে নিয়ে শুয়ে দাও। রাতে জ্বর না কমলে সকালে ডাক্তারের কাছে নিয়ে যাইও। আমি শাশুড়ির কথামতো তাই করলাম। আমার রুমে নিয়ে খাটে শোয়াইয়া তার সারা শরীর ভিজা কাপড় দিয়ে মুছে দিলাম। রাসেল জ্বরে খুব কাঁপছে দেখে আলমারি থেকে একটা কম্বল নামিয়ে দিলাম। আমি আর রাসেল পাশাপাশি শুয়ে রইলাম। আমি রাসেলের মাথায় হাত বুলাতে লাগলাম। জ্বরে রাসেলের শরীর ভূমিকম্পের মতো কাঁপছে। তার কাঁপুনি দেখে আমি তাকে জড়িয়ে ধরলাম। তারপরও যেন কাঁপুনি থামছে না। অনেকক্ষণ পর কাঁপুনিটা একটু কমেছে, এবার তার চোখে একটু ঘুমও দেখা যাচ্ছে। এদিকে আমার চোখেও ঘুম এসে গেছে। আমি রাসেলের মাথায় হাত বুলাতে বুলাতে কখন জানি ঘুমিয়ে গেলাম। গভীর রাতে রাসেলের জ্বর আবার বেড়ে যায়, কিন্তু আমি টের পাইনি। জ্বরের কাঁপুনিতে রাসেল আমাকে জড়িয়ে ধরে। রাসেল যখন আমাকে ধরেছিল সম্ভবত আমার এলোমেলো ছিল। আমার স্পর্শে তার ইচ্ছার বিরুদ্ধেই তার শক্ত হয়ে যায়। নিজেকে সামলাতে না পেরে অবশেষে সে আমার করতে থাকে। আমি প্রথম প্রথম কোনো কিছু টের পাইনি। রাসেল যখন কিছুক্ষণ আমি টের পাইলাম, কিন্তু রাসেলের জ্বর বুঝতে পেরে আমি আর কিচ্ছু বললাম না। জেগেও ঘুমানোর ভান করলাম। তবে একটা কথা সত্য, এতদিন আমি যাই করেছি বলেছি না কেন, আমি রাসেলকে কখনো অন্য চোখে দেখিনি। রাসেল আসার পর আমার রুটিনই চেঞ্জ হয়ে গিয়েছিল।
জানি না কেন, তবে রাসেলকে নিয়ে আমার কোনো অন্য মানসিকতা ছিল না। তার প্রতি আমার যতটুকু দায়িত্ব কর্তব্য ছিল আমি তার সবটুকুই পালন করার চেষ্টা করেছি। প্রত্যেকটা মেয়েরই কিছু কষ্ট থাকে, তাই বলে সব জায়গায় সবার সাথে সব কিছু করে না, ভাবেও না। যাই হোক, আমি ঘুমের ভান করে রইলাম। এদিকে রাসেলের দুষ্টুমি বেড়েই চলছে। সে আমার অনেক চেষ্টা করছে, কিন্তু বয়স কম, আগে কখনো এসব করেনি, তাই খুলতে পারছে না। কিছুক্ষণ পর আমিও আর নিজেকে সামলাতে পারছি না। কি করব? তার চোখে চোখ রেখে সব কিছু করে যাব, নাকি ঘুমের ভান করেই সব শেষ করে দিব? কিছুক্ষণের মধ্যেই আমার হয়ে গেল, এবার আর রাসেলকে ধাক্কা মারা ছাড়া কোনো উপায় নেই। রাসেল তো নতুন কিছু বুঝে না, তাই ওর কানে কানে ফিস ফিস করে বললাম, 2 মিনিট বিশ্রাম নাও আর আমাকে ধরো, আমার হয়ে গেছে। এরপর রাসেল আমাকে। সকাল হতেই আমি নাস্তা তৈরি করতে চলে গেলাম রান্নাঘরে। নাস্তা করে প্রতিদিনকার মতো কাজকর্ম করতে লাগলাম। রাসেল নাস্তা করে পড়ার ঘরে চলে গেল। কলেজে গেল না। গোসল করার সময় যখন হলো তখন পড়ার ঘর থেকেই জোরে জোরে মামি মামি বলে ডাকতে লাগল। আমি গিয়ে বললাম, কি হয়েছে? রাসেল বলল, আসো এই ঘরে একবার করে গিয়ে গোসল করি। আমি বললাম, শোন রাসেল, রাতের খাবার রাতেই খেতে হয়, আর প্রয়োজনের বেশি কোনো কিছু ভালো না। দিনের বেলায় কখনো কল্পনাও করো না। যদি কখনো কারো চোখে পড়ে বা কোনো প্রকার সন্দেহ হয় তাহলে তোমার আমার দুজনের জীবনই নষ্ট হয়ে যাবে। আমি যা বলি তা অক্ষরে অক্ষরে পালন করবা, তা না হলে জীবন নষ্ট হয়ে যাবে, সমাজে মুখ দেখাতে পারবে না। বুঝতে পারছো? রাসেল মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ বলল। তারপর থেকে রাসেল আর কোন দিন দিনের বেলা জন্য বায়না ধরেনি, আর আমার কথার বাহিরেও যায়নি। আর আমি তখন থেকে নিয়মিত পিল খেতে থাকলাম। এভাবেই চলছে মামি ভাগ্নের। গত 3 বছর ধরে আমরা করে যাচ্ছি, এর মধ্যে আমার স্বামীও একবার বাড়িতে এসে গেছে, কিন্তু কোনো প্রকার সমস্যা হয়নি। যদি রাসেল আমার কথা মতো চলে তাহলে ভবিষ্যতেও কোনো সমস্যা হবে না। সারা জীবন আমাদের সম্পর্ক থাকবে।